সেখানকার ভোটের ফলাফলে আমাদের উপরে কোন ধরনের ইফেক্ট পড়তে পারে। বাংলাদেশে যে নির্বাচন হয় সেখানে কিন্তু ভারতীয় প্রভাব সবসময় থাকে এবং ভারতীয় প্রভাব খাটিয়ে বা তাদের সাপোর্ট নিয়ে কিন্তু 3 বার ভোটারবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। ভারতবর্ষে কে ক্ষমতায় আসলো, দিল্লি থেকে ক্ষমতায় আসলো, এইটা বিষয়। এই যে শুভেন্দুর যে ইস্যু, সে কি বলে খালি বারে বারে যে বাংলাদেশিরা ভোট দিয়ে মমতাকে জিতাই দিবে, মুসলমানরা ভোট দিয়ে মমতাকে জিতাই দিচ্ছে। 47-এর পর থেকে পশ্চিমবঙ্গে এক নাগাড়ে কংগ্রেস বহুদিন শাসন করছে। যখন দেশভাগের কথা হয় তখন কিন্তু এক শ্রেণীর লোক এক কাপড়ে চলে গেছে। শ্যামাপ্রসাদ কিন্তু সর্বপ্রথম বলছিল যে ভারত ভাগ হলো কি হলো না সেটা বিষয় না, বাংলাকে ভাগ করতে হবে। আমাদের দেশে প্রচুর লোক সৃষ্টি হয়েছে যারা ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করে। বিজেপি ক্ষমতা আসাতে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে এক ধরনের উত্তেজনা তৈরি হতে পারে। সুপার পাওয়ারদের সাপোর্ট নিয়ে যদি ইন্ডিয়া আসে তাহলে কিন্তু আমাদেরকে ইরানের মতো একা একা ফাইট করতে হবে। তারা ক্ষমতা যে কোনো যেনভাবে তারা দখল করবে বলেই 1 কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, BanglaNews24.com-এর নিয়মিত আয়োজন এডিটর্স চয়েসে আপনাদের স্বাগত জানাচ্ছি। আজকে আমরা আলোচনা করব আমাদের প্রতিবেশী বৃহৎ ভারতের অঙ্গরাজ্য পশ্চিমবঙ্গের ভোট নিয়ে। সেখানে আমরা দেখেছি যে বিজেপি বর্তমান কেন্দ্রীয় সরকার বিপুল সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জয়লাভ করেছে। পাশাপাশি দীর্ঘ 15 বছরের শাসন চালানো তৃণমূল কংগ্রেস বেশ ভালোভাবে পরাজয় বরণ করে নিয়েছে, পরাজিত হয়েছে। পরাজয় বরণ করার বিষয়টা পরে আলোচনা করছি। তো এই বিষয়গুলো নিয়ে এবং বাংলাদেশে পশ্চিমবঙ্গে নির্বাচনের কি প্রভাব পড়তে পারে এবং ভারতের রাজনীতি এবং বাংলাদেশের রাজনীতির কী সম্পর্ক এবং সামরিক বিষয়গুলো কী হতে পারে সেই বিষয়গুলো আলোচনার জন্য আমরা আজকে আমাদের স্টুডিওতে এনেছি সিনিয়র সাংবাদিক জনাব ফকির শওকত এবং একই সঙ্গে সামরিক বিশ্লেষক সাবেক সেনা কর্মকর্তা জনাব মহসিনুল করিম। দুজনকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রথমেই যাব জনাব ফকির শওকত সাংবাদিক, আপনার কাছে। আপনার দৃষ্টিতে যে ভারতের পশ্চিমবঙ্গে আমাদের প্রতিবেশী দেশ, এখানে দীর্ঘদিন পরে বিজেপির এই বিজয়, এটা নিয়ে আপনি কী বলবেন? এই নির্বাচনকে ঘিরে কোনো প্রশ্ন আছে কিনা এবং একই সঙ্গে আমরা দেখছি এই নির্বাচনের রেজাল্ট ফলাফল মমতা ব্যানার্জি মেনে নেন নাই, এটাকে আপনি কীভাবে দেখছেন? বাংলা রাজনৈতিকভাবে ভারতের অন্যান্য রাজ্যের চেয়ে একটু আলাদা, যেমন দক্ষিণ আলাদা, বাংলা আলাদা। সে কারণেই আমরা সর্বশেষ ভরসা করছিলাম যে এই দুর্গটা হয়তো বিজেপি ভাঙতে পারবে না, কিন্তু আমাদের এই আশাটা আমরা আশাহত হয়েছি। কেন আশাহত হলাম? হয়তো আমরা মমতার উপরে অতিরিক্ত ভরসা করেছিলাম, অথবা পশ্চিমবঙ্গের মানুষ যারা তারা এটা রুখে দেবে এরকম একটি আশার থেকে আমরা আশা করেছিলাম। পশ্চিমবাংলার ভোটের ব্যাপারে তারা সিদ্ধান্ত নেবে, সেই ব্যাপারে আমাদের এখান থেকে কোনো কিছু করার কোনো স্কোপও নেই। আমরা শুধু একটা জিনিসকে আশাবাদ ব্যক্ত করতে পারি অথবা আমরা চাইতে পারি, তার বেশি তো আর আমাদের এখানে কিছু করার নেই। তো প্রশ্ন হচ্ছে যে সেখানকার ভোটের ফলাফলে আমাদের উপরে কোন ধরনের ইফেক্ট পড়তে পারে। এ কারণেই আমরা এই আজকের যে আলোচনা, সেই আলোচনা এই জন্য, কারণ ভারত একটা 150 কোটি জনগোষ্ঠীর একটি রাষ্ট্র। সেখানে 31-32টা প্রভিন্স আছে। পশ্চিমবাংলা তার একটি প্রভিন্স, হয়তো একটু গুরুত্বপূর্ণ প্রভিন্স, কিন্তু একটি প্রভিন্স। তো সেই প্রভিন্সের ভোট নিয়ে বাইরের দেশের বা অন্য রাষ্ট্রের মাথা ব্যথার কোনো কারণ থাকে না। ভারতবর্ষে কে ক্ষমতায় আসলো, দিল্লি থেকে ক্ষমতায় আসলো, এইটা বিষয়। তো দিল্লিতে যেখানে বিজেপি ক্ষমতায় আসেই, সেখানে পশ্চিমবঙ্গে যদি বিজেপি সরকার গঠন করে, এ নিয়ে আমাদের এত বেশি কথা বলার কিছু ছিল না। কিন্তু এক ধরনের ইফেক্ট পড়তে পারে এই আশঙ্কাটা আমরা করি সেই কারণেই। এবং এটা কিন্তু এই ইফেক্টটা পড়ার বিষয়টা কিন্তু বেশি দিন আগে ঘটে নাই। আমাদের দেশে 24 সালের আগস্টে যে হাসিনা বিরোধী যে মুভমেন্ট এবং তার ফলে হাসিনার যে পতন, এবং এদেশের মানুষ মনে করে বা এদেশের যারা বিভিন্ন বুদ্ধিবৃত্তিক চর্চা করেন
তারাও মনে করে যে হাসিনাকে 15 বছর নয়াদিল্লি বা তাদের শাসকরা হাসিনাকে ক্ষমতায় থাকতে সাহায্য করছে এবং তাকে টিকে রাখতে সাহায্য করছে। তিনি যেসব সিদ্ধান্ত নিয়েছেন, অরাজনৈতিক সিদ্ধান্ত, আমাদের নির্বাচনী ব্যবস্থাকে ভেঙে দিয়ে ক্ষমতায় থাকার যে চেষ্টাটা করছে, তার পিছনে দিল্লি ছিল। যে কারণে হাসিনা যখন দেশ থেকে দিল্লিতে চলে যান, তখন দিল্লি এবং বাংলাদেশের ভিতরে এক ধরনের মানসিক বিরোধ এখানে কিন্তু দেখা যায় এবং আমাদের সীমান্তে তার কিছু ইফেক্ট আমরা বিভিন্ন সময় লক্ষ্য করছি যে সীমান্তবর্তী অঞ্চলে পশ্চিমবাংলার জনগণ এবং ইন্ডিয়ার পশ্চিমবঙ্গের কিছু মিডিয়া প্রচণ্ডভাবে বাংলাদেশ বিরোধী প্রোপাগান্ডা চালাইছে এবং তারা বলার চেষ্টা করছে এখানে একটি সাম্প্রদায়িক শক্তির উত্থান করছে। এইসব কারণেই যখনই সেখানে আমরা মমতাকে দেখতাম তিনি একটা অসাম্প্রদায়িক মানুষ এবং তার দলটাও একটা অসাম্প্রদায়িক রাজনীতি করে এবং এটা আমরা সবাই জানি যে 47-এর পর থেকে পশ্চিমবঙ্গে এক নাগাড়ে কংগ্রেস বহুদিন শাসন করছে। কংগ্রেস রাজনৈতিকভাবে একটি অসাম্প্রদায়িক দল। এরপরে বামফ্রন্ট সিপিএমের নেতৃত্বে জ্যোতি বসু বা বুদ্ধদেব বসুর নেতৃত্বে যে সরকার ছিল, তারা রাজনৈতিকভাবে বামফ্রন্ট ছিল, অসাম্প্রদায়িক রাজনীতির ধারক। তো তখনও কিন্তু এখানে বিজেপি বা অন্য কোনো দল আসেনি। আর একটা মমতা ব্যানার্জি একজন অসাম্প্রদায়িক ব্যক্তি, রাজনৈতিক ব্যক্তি, এবং তিনি যে দলটি করছেন সে দলটিও অসাম্প্রদায়িক দল। যে কারণে আমরা ভরসা করছিলাম যে এখানে বিজেপি আসবে না, পশ্চিমবঙ্গের মানুষ, পশ্চিমবঙ্গের সাথে বাংলাদেশের একটা ভালো সম্পর্ক থাকবে। অবশেষে দেখা গেল যে মমতা পরাস্ত হলেন এবং বিজেপি শেষ পর্যন্ত কলকাতার ক্ষমতা দখল করলো। সে কারণেই আমরা মনে করতেছি যে এদেশে এক ধরনের ইফেক্ট পড়তে পারে। আমি সাম্প্রদায়িক যে প্রভাবের কথা বলছেন সেটা কি ধরনের প্রভাব পড়তে পারে? কিন্তু ব্যাকগ্রাউন্ডটা কি আসলে? ব্যাকগ্রাউন্ডটা অনেক আগের। এটা 47 সালে যখন দেশ ভাগ হয়, বাংলা ভাগ হয়, তখন তার আগে এই যে শ্যামাপ্রসাদের প্রসঙ্গ নিয়ে আমরা বারবার আসি। এই শ্যামাপ্রসাদ কিন্তু সর্বপ্রথম বলছিল যে ভারত ভাগ হলো কি হলো না সেটা বিষয় না, বাংলাকে ভাগ করতে হবে। এই শ্যামাপ্রসাদ হক সাহেবের মন্ত্রিসভায় শ্যামাপ্রসাদ ছিলেন। যখন প্রাদেশিক স্বায়ত্তশাসন ব্রিটিশরা দিল, তখন শেরেবাংলা একে ফজলুল হক সাহেবের শেরেবাংলা একে ফজলুল হক যে মন্ত্রিসভা গঠন করছিলেন, সেই মন্ত্রিসভার নাম ছিল শ্যামাহক মন্ত্রিসভা। কত সালের এটা? এটা আমি সালটা হয় 36 সাল না 37 সাল, 37 সালে। অর্থাৎ বাংলায় সাম্প্রদায়িক রাজনীতির যে উত্থান, এটা কিন্তু অনেক আগেই ঘটছে আর কি। তো সেই শ্যামাপ্রসাদের চিন্তা প্রসূত তার দার্শনিক তত্ত্বের ভিত্তিতেই বিজেপি বা আরএসএস, বজরং দল অথবা শ্যামাপ্রসাদের সেই সময় যে রাজনৈতিক দলের নাম ছিল, এই মুহূর্তে ভুলে গেলাম। তা যাই হোক, এটা যে হিন্দুদের একটা রাষ্ট্র করতে হয় ভারতবর্ষকে, এই তত্ত্ব দিয়েই আসলে এই ভারতবর্ষটাকে ভাগ করা হয়। পরে যদিও মুসলিম লীগ জিন্না সাহেবও সেই ভাগাভাগির রাজনীতি করে গেছেন। তো ওই যে সাম্প্রদায়িকভাবে ভারত ভাগ হলো অথবা বাংলা ভাগ হলো, তার ফলাফল বা তার মনোজগতে সেই বিষয়টা কিন্তু এখনও রয়ে গেছে। যে কারণে পশ্চিমবঙ্গে যেহেতু এখনও প্রায় 30% মুসলমান বসবাস করে, ওখানে কোনো সাম্প্রদায়িক ঘটনা ঘটলে পারে এ পাশে তার একটা ইফেক্ট হতে পারে। আপনি কি মনে করছেন আপনার কথার মধ্যে যেটা লুকায়িত আছে, শ্যামাপ্রসাদ সেই সময়কার যে তত্ত্ব দিচ্ছে, আজকে 1937 সাল আর আজকে 2026 সাল, এই পার্থক্যের মধ্য দিয়ে বাংলাদেশে বা পশ্চিমবঙ্গ, দুই দেশই বাংলাদেশ, যদি এভাবে দেখা হয় তাহলে এই দুই বঙ্গের যে নির্বাচনী ব্যবস্থার মধ্যে দিয়ে যেভাবে ওখানে ফিরে আসলো বিজেপি, সাম্প্রদায়িকতার যে উত্থান এক ধরনের আমরা দেখলাম, বাংলাদেশের রাজনীতিতেও আমরা বিগত এই যে নির্বাচন দেখলাম 26 সালে জামাত ইসলামের এক ধরনের উত্থান দেখেছি।
তার কি আগামী দিনে ওই বিজেপির রাজনীতির যে উত্থানের প্রভাব বাংলাদেশেও আগামী দিনে পড়বে কিনা, এরকম কিছু আপনার মনে হয় কিনা? এটা কি বা এটা সেই স্বাভাবিক। সাম্প্রদায়িকতা আবার দুই বঙ্গকে ঘিরে ধরলো কিনা? দুটো প্রতিবেশী বা দুটো সম্পর্কিত মানুষ বা সম্প্রদায় অথবা পড়শির ভেতরে একটা প্রতিযোগিতামূলক চরিত্র থাকে। একজন যদি অতি বেশি মুসলমান হয় আর একজন অতি বেশি হিন্দু হয়ে যেতে পারে, এটা স্বাভাবিকভাবে বলা যায়। কিছু বিবেকবান মানুষ বা কিছু চিন্তাশীল মানুষ হয়তো এর থেকে বাইরে থাকতে পারে, কিন্তু সাধারণ মানুষকে এই ব্যাপারে প্রভাবিত করা খুব সহজ। আমাদের 24-এর গণ অভ্যুত্থানের ভেতর দিয়ে হাসিনা সরে গেছেন, কিন্তু বাংলাদেশে একটি সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। এই প্রোপাগান্ডাটা কিন্তু পশ্চিমবঙ্গের সাম্প্রদায়িক শক্তিকে বিজেপির পক্ষে ঐক্যবদ্ধ করার জন্য একটা ভূমিকা পালন করছে। আলটিমেটলি তার একটি প্রভাব এখানে ফেলার চেষ্টা হতে পারে, কিন্তু বাংলাদেশে ইতিমধ্যে একটা নির্বাচন হয়ে গেছে এবং সেই নির্বাচনে আওয়ামী লীগ অনুপস্থিত বা আওয়ামী লীগের সাথে যে সমস্ত রাজনৈতিক দলগুলো ছিল তারাও অনুপস্থিত। এই অবস্থায় যে রাজনৈতিক দলগুলো আজকে বাংলাদেশে 12 তারিখে জনগণের ম্যান্ডেট যাদের পক্ষে দেশে, তারা ওভারঅল একই চিন্তার, কিন্তু আমাদের দেশের ভোটাররা, বিশেষ করে আমরা আশঙ্কা করছিলাম যারা আওয়ামী লীগ করতো, আওয়ামী লীগের যারা অ্যাবসলিউট ভোট দেয় বা ভোট ব্যাংক হিসেবে তাদেরকে গণ্য করা হিন্দু সম্প্রদায়, যে বাংলা আওয়ামী লীগের তারা ভোট ব্যাংক। কিন্তু আমরা দেখলাম যে না, 12 তারিখের ভোটে সারা বাংলাদেশে এই যে আওয়ামী লীগের ভোট ব্যাংক হিসেবে চিহ্নিত যে সম্প্রদায়টা, তারা কিন্তু বিএনপিকে বা অন্যান্য দলকেও ভোট দিচ্ছে, তারা কিন্তু ব্যাপকভাবে ভোট দিচ্ছে। অর্থাৎ যে সাম্প্রদায়িকতা এখানে ঘটার কথা ছিল ওই মাত্রায় কিন্তু সাম্প্রদায়িকতা এখানে ঘটে নাই। 12 তারিখের ভোটে এটা কিন্তু প্রমাণ হয়নি যে এখানে সাম্প্রদায়িক শক্তির উত্থান ঘটছে। আমরা আপনার কাছে আবার আসবো, তার আগে আমরা চলে যাব মহাসেন করিম কাছে। আমরা বাংলাদেশের প্রতিবেশী দেশ ভারত এবং 3 পাশেই আমরা দেখছি যে ভারত সীমানায় এপাশে পশ্চিমবঙ্গ, ওপাশে আসাম, ওপাশে মেঘালয় এবং ত্রিপুরা। আসামেও বিজেপি সরকার ক্ষমতায় রয়েছে এবং পশ্চিমবঙ্গে আসলে ত্রিপুরায় রয়েছে। তাহলে এর যে প্রভাব, সেই প্রভাব বাংলাদেশের সামরিক জায়গায় বাংলাদেশের সঙ্গে ভারতের যে সম্পর্ক, নিরাপত্তার জায়গাগুলো আপনি কীভাবে দেখছেন, আপনি একজন সামরিক বিশ্লেষক বা বিশেষজ্ঞ হিসেবে? ধন্যবাদ। আপনার কথার সরাসরি জবাব দেওয়ার আগে ভাই যে কথাগুলো বলছে, 1-2 পয়েন্ট আমি একটু অ্যাড করতে চাই। উনি একটা কথা বলছেন যে পশ্চিমবঙ্গে যে নির্বাচন হয় সেই নির্বাচনে আমাদের প্রভাব থাকে না, বা আমাদের দেশে যেটা নির্বাচন হয় সেখানে প্রভাব থাকে কি না সেটার ব্যাপারে তো আমরা জানি যে বাংলাদেশে যে নির্বাচন হয় সেখানে কিন্তু ভারতীয় প্রভাব সবসময় থাকে এবং ভারতীয় প্রভাব খাটিয়ে বা তাদের সাপোর্ট নিয়ে কিন্তু 3 বার ভোটারবিহীন নির্বাচন করে আওয়ামী লীগ ক্ষমতা ছিল। কিন্তু ওদের দেশে যেটা হয়, আমরা প্রভাব খাটাই আর না খাটাই, যে ইস্যুটা, এই যে শুভেন্দুর যে ইস্যু, সে কী বলে খালি বারে বারে যে বাংলাদেশিরা ভোট দিয়ে মমতাকে জিতাই দিবে, মুসলমানরা ভোট দিয়ে মমতাকে জিতাই দিচ্ছে। তো এখানে কিন্তু তাদের সৃষ্টি হোক আর যেটাই হোক, ডাইরেক্টলি ইনডাইরেক্টলি আমাদের বাংলাদেশ তাদের প্রতিবেশী একটা দেশ হিসাবে থাকার ফলে মুসলিম ডমিনেটেড, সেই কারণে পশ্চিমবঙ্গে কিন্তু এটাকে একটা ইস্যু তারা করতে পারে এবং এটাকেই তারা একটা প্রভাব ফ্যাক্টর হিসেবে মানুষের সামনে তুলে ধরে। ভাই আর একটা বলছেন যে ইন্ডিয়াতে কোন দল ক্ষমতা আসলো সেটা আমাদের জন্য খুব একটা ম্যাটার করে না। বিষয়টা একবারে হুবহু এরকম না যে ইন্ডিয়াতে ক্ষমতায় যে আসুক না কেন, ইন্ডিয়ার যে বেসিক যে পলিসিগুলো আছে এগুলো কোনো চেঞ্জ হয় না। তো বিজেপি একটু কট্টর এবং তাদের মনোভাব, যেটা আমরা এফেক্ট করিনি এতদিন। আমরা কেন পশ্চিমবাংলা নিয়ে কথা বলছি, কারণ আসামের যে বিষয়টা, আসামের সাথে আমাদের সম্পর্কটা পশ্চিমবাংলার সাথে সম্পর্কের মতো অতটা না। আসামে বাংলাদেশ থেকে মাইগ্রেট করে মুসলমানরা ওখানে গেছে, পশ্চিমবাংলায় গেছে, কিন্তু এইগুলো যাওয়ার দুটো প্রেক্ষাপট। একটা হচ্ছে আসামে যারা গিয়েছে তারা গেছে দুর্ভিক্ষের কারণে যে মাইগ্রেশনটা হয়েছে মেইনলি ব্রিটিশ আমলে, সে তো অনেক আগে ভারত থাকার সময় এরাই ব্রিটিশ মেইনলি। হ্যাঁ, আর পশ্চিমবাংলায় যেটা হয়েছে সেটা ধরেন যে পশ্চিমবাংলা ব্রিটিশ পিরিয়ডে তো পশ্চিমবাংলার লোকরা যারা বসবাসকারী ওরাই মেইনলি পূর্ব বাংলায় তাদের জমিদারি, তাদের ব্যবসা, এই জিনিসগুলো ছিল, শিক্ষা টিক্ষা সব কিছুতে তারা ডমিনেটিং ছিল। এবং যখন দেশভাগের কথা হয় তখন কিন্তু এক শ্রেণীর লোক এক কাপড়ে চলে গেছে, যারা এখানে নির্যাতন করতো আমাদের সোকল বলতে গেলে এটাই আর কি, যে কৃষক শ্রমিক যারা ছিল তো মেইনলি মুসলিম। তারপরে 65-এর যুদ্ধের সময় যারা গেছে, মানে প্রথমে তো পাকিস্তান গভর্নমেন্টের যে স্বরাষ্ট্রমন্ত্রী তো ছিল যোগেন মণ্ডল, হিন্দু, তারপরে ইনিও চলে গেছেন।
তো এই যে আমাদের এখান থেকে যারা ওইখানে গেছে তাদের মধ্যে একটা একটা মানে বিরোধ কাজ করে। শুভেন্দু বরিশালের লোক, শুভেন্দুর দাদা এরা মাইগ্রেট করেছে এবং শুভেন্দু নিজেই বলতেছিল, শুনলাম আমি 47 সালে ধরেন এই দেশ থেকে হিন্দু ধর্মাবলম্বীরা চলে গেছে ও দেশে এবং পশ্চিমবঙ্গ থেকে মুসলমানরা চলে এসেছে এ দেশে। ওইভাবে আসে নাই, ওইভাবে আসে। আমাদের এখান থেকে হিন্দু কিন্তু যত এখন গেছে ওই দেশের থাকা মুসলমান বাংলাভাষীদেরকে বলা হচ্ছে তারা এখান থেকে গেছে। কথাটা সঠিক না। এবং সেই কারণে আমরা দেখলাম যে নির্বাচন মমতা যা অভিযোগ করছেন যে প্রায় 90 লক্ষ লোককে ভোটার তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে মুসলমান পরিচয়ে বা বাংলাদেশি হিসেবে বিবেচনা করে। মূলত ভোটের রেজাল্ট নির্ধারণে এটা কিন্তু গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। না, এটা হয়েছে যে আসলে বাংলাদেশি লোককে বাদ দেওয়া ঠিক না, তারা টার্গেট করছে মমতার ভোটার কারা। হ্যাঁ, না তারা প্রচারণা যেটা আনতেছে সেটা বলছি যে প্রচারণা বলতেছে এটা, কিন্তু এটা তো কেন্দ্রীয় সরকারের একদম সুপরিকল্পিতভাবে জিনিসটা হয়েছে। তারপর ধরুন ইলেকশনের সময় তো লোকাল সিকিউরিটি ফোর্স ইলেকশন কন্ডাক্ট করতে, এবার করতে কেন্দ্রীয় ফোর্স, সব মিলায় এবার একদম। তারপরে ওখানে সব এজেন্টের ব্যাপারে অনেক রকমের ধরা পাকড় হয়েছে, বের করে দেওয়া হয়েছে, অনেক কিছু হয়েছে। মানে এটা জাস্ট হাসিনা আমাদের এখানে যেরকম করছে মেবি ওই রকম একটা জিনিস তারা ফলো করছে আর কি, যে হ্যাঁ এটা এরকম একটা ইলেকশন ইঞ্জিনিয়ারিং সম্ভব। তো যেভাবেই হোক ক্ষমতায় বিজেপি আসাতে যেটা আমরা শঙ্কিত সেটা হলো যে বিজেপি দ্বারা আমরা ঘেরা হয়ে গেলাম। বিজেপি একটা তত্ত্ব, তারা মুসলিমদেরকে একদম মানে যেহেতু এরা ইসরায়েলি ভাবধারায় প্রভাবিত এবং ইসরায়েলি যে গোয়েন্দা বাহিনী তারা কিন্তু ভারতে সিরিয়াসলি অ্যাক্টিভ, এবং এই যে যত মুসলমানদের উপর আপনি কাশ্মীর থেকে শুরু করে যা দেখেন এগুলো কিন্তু সব কিন্তু ইসরায়েলি থিওরি। এবং সেইভাবে বাংলাদেশের মধ্যেও কিন্তু যে আপনি এই যে ইসকন বলেন, অন্য অন্য সংগঠনকে দিয়ে হিন্দু মহাসভা, অনেক রকমের সংগঠন এখানে আছে যাদেরকে তারা প্যাট্রোনাইজ করে এবং এদের মাধ্যমে অনেক রকম। তারপরে ধরেন বঙ্গভূমি আন্দোলনের ওই এলিমেন্টস তো রয়ে গেছে, কারণ আমাদের আপনার যে এলাকা যে ধরেন যে গ্রেটার খুলনা, কুষ্টিয়ার কিছু অংশ, এইগুলো দিয়ে তো মুর্শিদাবাদের সাথে একটা সেই সময় একটা আন্দোলন, এগুলো ছিল হিন্দু ডমিনেটেড, মুর্শিদাবাদ ছিল মুসলিম ডমিনেটেড, কিন্তু ওইটা ওই নদীর ওপারে হওয়াতে এটাকে একটা কম্প্রোমাইজ করে এটা বাংলাদেশে আসছে, ওটা ইন্ডিয়াতে চলে গেছে। তো এই যে ডেমোগ্রাফিক যে একটা, এবং তারপরে কি হয়েছে এই যে হিন্দু ডমিনেটেড এরিয়াটা বাংলাদেশের অংশ হলো, ইস্ট পাকিস্তানের অংশ হলো, সেখান থেকে কিন্তু বরিশাল সহ এখান থেকে ব্যাপক হিন্দু, বিশেষ করে ওই যে মুথিয়া, তারপরে ওই নিম্নবর্ণের হিন্দু, এদের কিন্তু মাইগ্রেশন অনেক বেশি হয়েছে। আর উচ্চবর্ণে যারা তারা একদম 47-এ চলে গেছে, যারা ক্ষমতায় ছিল আর কি। তো এই সব মিলে আমরা শঙ্কিত যে এখন আসামের, দেখেন কয়েকদিন আগে আসামের প্রধান চিফ মিনিস্টার যে কথাগুলো বলছে তার জন্যে ভারতীয় হাইকমিশনার অ্যাক্টিং যে ছিল তাকে ডেকে নিয়ে এসে পররাষ্ট্র মন্ত্রণালয়ে ঢাকায় তাকে সতর্ক করা হয়েছে যে তারা যেভাবে কথা বলছে উস্কানিমূলক, যে তারা এখন আসামে যত মুসলিম আছে তাদেরকে সরাই দিবে। আপনি আশ্চর্য হয়ে যাবেন, ওখানে যে অর্ণব গোস্বামী নামে ওদের একটা আছে রিপোর্টার, সাংবাদিক, তার কথাবার্তা খুবই অফেন্সিভ। তো অর্ণব গোস্বামী কথা বলতেছে আসামের বিশ্ব শর্মার সাথে, হেমন্ত বিশ্ব শর্মা। তো হেমন্ত বিশ্ব জিজ্ঞেস করতেছে যে আপনি এই মুসলিম ডমিনেটেড একটা এরিয়া হতে যাচ্ছে আসাম, এই ব্যাপারে আপনার করণীয় কী? তো হেমন্ত বিশ্ব শর্মা বলতেছে যে এটা আমার জীবন থাকতে বা আমাদের জেনারেশনে হবে না, আমি তো এইবারই সব ভাগাই দেবো, তবে এটা ডিলে করা যাবে কিন্তু ঠেকানো যাবে না, মুসলিম মেজরিটি অঞ্চল হবেই আসাম। মানে যে পরিমাণে মাইগ্রেশন তখন হয়েছিল, আমি সেই প্রিন্সিপাল ইসমাইল খান নাকি নাম ওনার, ওই যে করটিয়ার, ওনার একটা বই পড়েছিলাম যে ওই মাইগ্রেশনের পুরা হিস্ট্রিটা কীভাবে লোকজন গেছে, না খেয়ে খেয়ে ওইদিকে গেছে। সেই সময় আসামকে একটা মানে ডেফিসিয়েট এলাকা ছিল। আমাদের এখান থেকে কৃষকরা যেয়ে ওখানে ভূমি, উর্বর ভূমিতে তারা করে আসামকে সারপ্লাস করছে। আসাম কিন্তু আজকে অর্থনৈতিকভাবে যে উন্নত হয়েছে এদেশের মুসলমানদের যাওয়ার ফলে হয়েছে এটা। এবং এই যে মৌলানা ভাসানী যে ওখানে ছিলেন, উনি তো ওইখানকার লিডারই ছিলেন, ইলেক্টেড পার্লামেন্ট মেম্বার ছিলেন। এখন আমরা বলছি যে সামগ্রিকভাবে এই টোটাল মানে আমাদের, আপনি যেটা বলেন যে ঘেরা হয়ে গেলাম, আসলে কি এইভাবে বলা ঠিক কিনা যে আমরা ঘেরা বলছি? আমি যে ঘেরা তো ছিলামই, কেন্দ্রে বিজেপি তো ছিলই, আবার রাজ্যেও বিজেপি সব জায়গায় আসলো। এই যে এটা মানে কেন্দ্রের একটা পলিসি, আমাদের ধরেন যে এইটা সামরিকভাবে কতটা আপনি মানে সামরিক কৌশলগত জায়গাটা আপনি কি বলছেন? বাংলাদেশের বৃহৎ প্রতিবেশী দেশ ভারত, কিন্তু বাংলাদেশও তো একটা দেশ, স্বাধীন দেশ, তার সামরিক গুরুত্ব এবং ভারতের সামরিক গুরুত্ব এবং এর সমন্বয়টা
এটা কিভাবে সম্ভব এবং সমন্বয় কীভাবে করা যাবে? সামরিক দিক থেকে ধরেন ভারত আমাদের থেকে সামরিক দিক থেকে তুলনা করার কিছু নাই, ভারত অনেক শক্তিশালী, কিন্তু শক্তি দিয়েই তো শুধু যুদ্ধ হয় না, কারণ শক্তির সাথে আরও অনেকগুলো ফ্যাক্টর আছে যেগুলো এক হয়ে তারপরে যুদ্ধের ডিসিশনটা হয়, এবং যুদ্ধের ডিসিশন কিন্তু সেনাবাহিনী নেয় না, যুদ্ধের ডিসিশন সবসময় গভর্নমেন্ট না। আমরা যুদ্ধের কথা ভাবছি না, নিরাপত্তার কথা না। ওই তো আপনি তো আলটিমেট জিনিসটা ওইটাই, সেরকম কিছু একটা হইতে পারে, তখন আমার পলিসিটা কী হবে, আমি কীভাবে এটাকে প্রোটেক্ট করব। তা আমাদের দেশে যেটা সমস্যা হয়েছে সেটা হলো যে গত 15-16 বছরের পলিটিক্যাল ওই এক ধারায় চলার কারণে আমাদের দেশে প্রচুর লোক সৃষ্টি হয়েছে যারা ইন্ডিয়ান গোয়েন্দা বাহিনীর হয়ে কাজ করে, এবং ইভেন যেটা শোনা যায় যে পুলিশের মধ্যে প্রায় 20% ইন্ডিয়ান সিটিজেনই ছিল, এবং যারা নির্দয়ভাবে আমাদের বাচ্চাদেরকে মারছে। তো আমরা সামরিকভাবে আমাদের যেটা দেখলাম এখন, যে বড় বড় দেশ ছোট দেশকে কিভাবে খেয়ে ফেলে, এটা পৃথিবীতে এখন একটা নতুন কিছু না, এখন দেখা যাচ্ছে ইউক্রেন দেখা যাচ্ছে, বা ইরাক বলেন, যতগুলো এক্সাম্পল আছে। তো সেরকম একটা ইয়েতে কিন্তু আমরা ওই রকম একটা টার্গেটেড একটা কান্ট্রি, এবং এখানে যদি ধরেন সুপার পাওয়ারদের সাপোর্ট নিয়ে যদি ইন্ডিয়া আসে, তাহলে কিন্তু আমাদেরকে ইরানের মতো একা একা ফাইট করতে হবে। তো এই রকম একটা সম্ভাবনার যে সৃষ্টি হতে পারে, এইটা সন্দেহ করাটা একবারে অমূলক না, কারণ এখন বিজেপি মানেই হলো যে তারা একটা কট্টর হিন্দুত্ববাদী, এবং তারা মুসলিমদের প্রতি প্রচণ্ডভাবে বিদ্বেষী। আর আমাদের যে আইডেন্টিটি, এটা হলো আমরা আওয়ামী লীগ আর বিএনপি, যাই হোক, ভাই বলছে যে আওয়ামী লীগের লোকও ভোট দিচ্ছে বিএনপিকে এবার, বা জামাতকে। তার মানে আমরা কিন্তু প্রকৃতিকভাবেই এদেশের মানুষ কিন্তু একই মানসিকতার, কে আওয়ামী লীগ করলো কে বিএনপি করলো, এটা খুব একটা যায় আসে না। আওয়ামী লীগের এবার পতনের তো অন্যতম কারণ হচ্ছে যে তারা এমনভাবে সেন্ট্রালাইজ হয়ে গেছিলো যে সাধারণ আওয়ামী লীগের সাপোর্টারদেরকে তারা পর্যন্ত এমনভাবে রাখছে যে ওরা বিদ্বেষী হয়ে গেছে। তো এই যে এবং এটা হওয়ার কারণে যেটা হয়েছে যে তারা তখন খুঁজতেছে এই যে থার্ড কোনো পাওয়ার আছে কিনা যেখানে আমরা ভোট দেবো। এই কারণে কিন্তু এবার আওয়ামী লীগের ভোট এরকম ডিভাইড হয়ে গেছে বিএনপি আর জামাতের মধ্যে। তা আমরা যেভাবে শঙ্কিত হতে পারি সেভাবে এবার কিন্তু আশান্বিত হওয়ারও কারণ আছে, যে আমরা ধরেন যে ভারত বা অন্যান্য সুপার পাওয়ার, যেমন আমাদের লাস্ট গভর্নমেন্ট ইয়ার সাথে চায়নার সাথে আস্তে আস্তে সম্পর্ক করতেছিল, ঘনিষ্ঠ হচ্ছিল। তো তার মানে হলো কি, একটা দেশ যদি তার অবস্থানকে শক্ত করতে চায়, শুধু নিজে শক্তিশালী হলে হবে না, তার যে সমস্ত অ্যালাইজ থাকবে, তার যে সমস্ত দেশের সাথে সম্পর্কের ব্যাপার আছে, সেইগুলো যদি ঝালাই না তৎপরতার মাধ্যমে, যেমন বাংলাদেশ যখন আক্রমণ করে ভারত, তখন কিন্তু রাশিয়ার সাথে আগে চুক্তি করে আসছে। তারপরে এবং সেই কারণেই কিন্তু আমেরিকা এখানে সপ্তম নৌবহর ঢুকাতে পারে নাই। মানে আপনি বলছেন 71 সালের যুদ্ধের সময়, 71 যুদ্ধের সময়, এবং এটা পাকিস্তানের বিরুদ্ধে যখন এখানে ধরেন যে ভারত এখানে তাদের সৈন্যবাহিনী, ভারত এখানে সৈন্যবাহিনী ডিপ্লয় করার আগে কয়েকটা জিনিস চিন্তা করছে। একটা হলো যে শীতকাল আসতে দিতে হবে, কারণ শীতকাল আসলেই ওদের যে নর্থে যে পাহাড় পর্বতে যে বরফ জমে, তার যদি চায় না ইন্টারফেয়ার করতে পারবে না। 2 হলো যে শীতকালে আমাদের নদীর পানিগুলো কমে যায়। 3 হচ্ছে যে এই সময়টা তারা নিয়েছিল কূটনৈতিক সম্পর্ক, ইন্দিরা গান্ধী ডেভেলপ করছে হোল ওয়ার্ল্ডে, এবং রাশিয়ার সাথে চুক্তি করছে। আমি বলছি যে কূটনৈতিক সম্পর্কতে একটা ক্ষুদ্র রাষ্ট্র অনেক শক্তিশালী হতে পারে, অবশ্যই এটাই বাংলাদেশের জন্য এখন আগামী দিনের আশার এটাই হলো মানে না। তারপরে কথা হলো কি, ধরেন এই যে ধরেন রাশিয়া এবং চায়না হেল্প করলো ইরানকে, ইরান যদি সাস্টেন না করতো তাহলে কিন্তু এরা হেল্প করতেও পারতো না। কিন্তু আমাদের ওই সাস্টেইন করার মতন আমাদেরকে শক্তিশালী হতে হবে। আমাদের কিন্তু এয়ারফোর্স এবং ল্যান্ড ফোর্স দেখে। আপনার কি মনে হয় যে 12 তারিখের নির্বাচনের পরবর্তী যে রাজনৈতিক সরকার সেই শক্তির জায়গায় ফিরে আসছে কিনা, বা তেমন একটা অবস্থান আছে যেখান থেকে আন্তর্জাতিক পরিসরে তাদের যে যোগাযোগ, সেখানে যত বৃহৎ শক্তিশালী দেশ হোক না কেন, প্রতিবেশী দেশ, তাদের সঙ্গে কূটনৈতিক বা রাজনৈতিক বোঝাপড়ায় আমাদের সক্ষমতা আরও বৃদ্ধি পাচ্ছে, বা সামনে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা বেশি দেখা দিচ্ছে? না, এখানে কিন্তু এটা বলার এখনও সময় আসে নাই। কারণ দেখেন, বর্তমান যে প্রাইম মিনিস্টার, উনি যাদেরকে সামনে নিয়ে এসছেন তারা কিন্তু মোস্ট অফ দেম ইয়াঙ্গার জেনারেশন। আওয়ামী লীগের পতনের যদি অন্যতম একটা কারণ ধরেন, সেটা কিন্তু শেখ হাসিনা তার যে বয়োজ্যেষ্ঠ নেতারা ছিল, এই যে তোবাইল আহমেদ, আমু, এরকম অনেকেই ছিল যাদেরকে উনি সাইডলাইন করে রাখছে। এরা সাইডলাইন না করে রাখলে কিন্তু ওনাকে অনেক পরামর্শ দিয়ে ওনাকে মাঝখানে আনতে পারত। আমাদের দেশে কিন্তু এরকম একটা সংকট হওয়ার সম্ভাবনা আছে, যে আমাদের যারা সিনিয়র লিডার তারা কিন্তু অনেকেই কিছুটা সাইডলাইন। এবং এটা যদি আমরা শুধু জিয়া রহমানের পলিটিক্স ফলো করে, উনার বাবার জিয়া রহমান যেরকম, উনি ক্ষমতায় এসেই উনি কিন্তু যে ব্যাপারে স্পেশালিস্ট বা
যারা এক্সেলেন্স আছে তাদেরকে কিন্তু উনি নিয়ে আসছে। কে কোন পার্টি করছে সেটা কিন্তু উনি দেখেননি। তো এরকম অবস্থার মধ্যে যদি একটা রিফরমেশন আসে ভিতরে ভিতরে, তাহলে ডেফিনেটলি শক্তিশালী হবে। তারপরে আমাদের সবচেয়ে যে শক্তির জায়গা সেটা কিন্তু আমাদের একটা সৃষ্টি হয়েছে, যে সেনাবাহিনী এবং ছাত্র জনতার একটা মেলবন্ধন কিন্তু এই গত আন্দোলনের মধ্যে হয়েছে, এবং এই জিনিসটা কিন্তু ধ্বংস করতে পারে নাই। সব রকম চেষ্টাই হয়েছে, যেরকম সেনাবাহিনী সবসময় উচ্চ পদে যারা আছে ওনাদেরকে কনভিন্স করে এর পক্ষে রাখার কিন্তু সব প্রক্রিয়া হয়েছে। বাট নিচের দিকে কিন্তু সবাই দেশপ্রেমিক বা দেশ চিন্তার যে জুনিয়র লিডার অ্যান্ড দি সোলজার্স, তাদের মধ্যে যে একটা ভাবনা ছিল, এবং তারা যখন মাঠে এসে আমাদের ইয়াং জেনারেশনকে দেখেছে, তখন কিন্তু এদের মধ্যে একটা বন্ডিং হয়েছে। এই বন্ডিংয়ের কারণেই কিন্তু শেষ পর্যন্ত সেনাবাহিনী প্রধানকে ডিসিশন নিতে হয়েছে যে উইল নট ফায়ার। তো এই যে জিনিসটা, এই যে বন্ধনটা কিন্তু সবচেয়ে স্ট্রং। এই বন্ধনটা আমরা আপনার কাছে আবার আসবো। জনাব ফখরুল সাখাওয়াত উনি বলছিলেন যে আমাদের দেশের জুলাই বিপ্লবের কারণে যে মেলবন্ধন তৈরি হচ্ছে ছাত্র জনতা এবং একই সঙ্গে সেনাবাহিনীর মধ্যে, এবং সেটা এখনও বহাল আছে, এবং সেটাই আমাদের শক্তি। এবং আগামী দিনে এইটাকেই যদি আমরা মনে করি যে রাজনৈতিক শক্তি এবং অর্থনৈতিক এবং কূটনৈতিক শক্তিতে রূপান্তরিত, তাহলে দেশের এগিয়ে যাওয়ার এবং রাজনৈতিকভাবে স্থিতিশীল একটা সুযোগ তৈরি হচ্ছে। আপনি কিভাবে দেখছেন? আমরা একই সঙ্গে তুলনা করব ভারতের বর্তমান নির্বাচনের রেজাল্ট। যে আলোচনাটা করিম ভাই করলেন যে বাংলাদেশের নিরাপত্তা নিয়ে, বিজেপি ক্ষমতায় আসছে, পশ্চিমবঙ্গের ক্ষমতায় আসাতে যে সেন্ট্রাল গভর্নমেন্টের হয়তো একটা রাজ্য তার ক্ষমতা বাড়ছে, কিন্তু বাংলাদেশে তারা যদি ঘিরে ফেলতে চায় তা সেন্ট্রাল ফোর্সই ঘিরবে। এটা একটা সামরিক কারবার। এখানে যখনই দিল্লিতে যে ক্ষমতায় থাকবে সে তার মতো করে এটা করতে পারে। বিজেপি ক্ষমতা আসাতে আমাদের সীমান্তবর্তী অঞ্চলে এক ধরনের উত্তেজনা তৈরি হতে পারে, অথবা এটা আমাদের দেশে এক ধরনের মানুষের ভেতরে এক ধরনের সফট যে জায়গাটা ছিল পশ্চিমবঙ্গের ব্যাপারে, সেটা একটু সফটনেসটা কমে আসে, একটা হার্ডনেস বা একটা ওই ধরনের একটা সাম্প্রদায়িক ট্রেন্ড এখানেও জনগোষ্ঠীর মধ্যে ঘটতে পারে। এর বাইরে নিরাপত্তা যে কোশ্চেনটা, সেই কোশ্চেনে কেন্দ্রে যেই থাকুক না কেন, বিজেপি ছিল এতদিন যাবত আছে, তাতেও বাংলাদেশের উপরে যে তারা সামরিক কোনো হস্তক্ষেপ করতেছে তা না। আবার কংগ্রেস ছিল, কংগ্রেস ক্ষমতায় থাকাকালীন সময়ে তো বাংলাদেশ 71 সালে বাংলাদেশে তারা সেনাবাহিনী আমাদের মুক্তিযুদ্ধে তারা অংশ জনগণের পক্ষে ছিল। এখন কথা হচ্ছে যে দিল্লি বাংলাদেশের উপরে কোনো সামরিক হস্তক্ষেপ করবে কি করবে না, হ্যাঁ, এরকম কোনো সিচুয়েশান আছে কিনা। আমরা জানি যে সিমলা চুক্তি বলে স্বাধীনতার পরে একটা সিমলা চুক্তি হয়েছিল, ভারত, বাংলাদেশ, পাকিস্তান মিলে সিমলা চুক্তি হয়েছিল, যে এই 3 দেশের ভেতরে এমন একটা চুক্তি যে আমরা আগামীতে যাতে আর একটা যুদ্ধের পরিস্থিতি তৈরি না হয়। সিমলা চুক্তির কার্যকারিতা কতটুকু হয়েছে কি হয় নাই এখনও তা নিয়ে মানে সেটা আলোচনায় আসে না। কিন্তু জিয়াউর রহমান একটা উদ্যোগ নিয়েছিলেন, আপনারা জানেন, যে সার্ক গঠন করার, এবং এরশাদের সময় সার্কটা গঠিত হয়েছিল এবং সার্কটা ভালোভাবে কাজ করতেছিল। এটা হচ্ছে যে ইউরোপীয় ইউনিয়ন অথবা আসিয়ানের মতো একটা সংস্থা, যাতে এই দেশগুলো, এই যে দক্ষিণ এশিয়ার যে রাষ্ট্রগুলো আছে, এই রাষ্ট্রগুলো যাতে তাদের উন্নয়ন সহযোগী, পরস্পর উন্নয়ন সহযোগিতা হতে পারে, পরস্পরের ভেতরে সাংস্কৃতিক আদান প্রদান, তারপরে হচ্ছে যে মানুষ আসা যাওয়া করতে পারে, সমস্ত সুযোগ সুবিধা ইউরোপে যেরকম ঘটে, যে একটা বড় দেশ পাশে একটা ছোটো দেশ, কিন্তু ছোটো দেশটা বড় দেশের দ্বারা তার কোনো নিরাপত্তাহীনতায় ভোগে না, কারণ সে ওই সৎ প্রতিবেশী হিসেবে তারা বসবাস করতেছে। একই মুদ্রায় তারা সারা ইউরোপে একই মুদ্রায় চলে। ইউরোপের 27টি দেশ ইউরোপীয় ইউনিয়ন ভুক্ত আছে, তার মানে সেখানে কিন্তু পাসপোর্টে আপনি বিনা ভিসা 27টা দেশ ভ্রমণ করতে পারছেন। আমরা দেখতেছি যে ইউক্রেন যুদ্ধটা কেন হলো। ইউক্রেন যেহেতু তারা ন্যাটোতে যেতেছিল, আলটিমেটলি তারা ইউরোপীয় ইউনিয়নে হয়তো যেত। এই যে ইউরোপীয় ইউনিয়নে যাচ্ছে বলেই কিন্তু রাশিয়া মনে করছে যে তার যে পেরিফেরি আছে, তার যে সামরিক শক্তি আছে, সেটা একটা হুমকির মধ্যে পড়তে পারে। তো সে কারণেই কিন্তু ইউক্রেনে আজকে রাশিয়া তার আক্রমণ করছে এবং দখল করছে, যুদ্ধ এখনও তো চলমান। তা এখানে তাহলে ইউরোপীয় ইউনিয়ন যে আইডিয়াটা, এই আইডিয়াটা কিন্তু সে দেশে ছোটো ছোটো জাতি আছে, অসংখ্য ছোটো ছোটো রাষ্ট্র আছে। সেই রাষ্ট্রগুলো কিন্তু জার্মানির পাশে ছোটো ছোটো রাষ্ট্র,
আছে না, ফ্রান্সের পাশে আসে, তারা কিন্তু নিরাপত্তার অভাব অনুভব করছে না। কেন নিরাপত্তার অভাব অনুভব করবে? একটা দেশ ছোট হতে পারে, একটা দেশ বড় হতে পারে। সেই প্রশ্নে বাংলাদেশ, নেপাল, ভুটান, শ্রীলঙ্কা, মালদ্বীপের মতো ছোট রাষ্ট্রগুলো ভারত তাদের দখল করে নেবে, এইটা যাতে আগামীতে না ঘটে, এই বাস্তবতার থেকেই কিন্তু জিয়াউর রহমান বা এরশাদ বা তার পরবর্তী গভর্নমেন্টও কিন্তু সার্কটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু আমরা লক্ষ্য করছি যে গত 15 বছরে শেখ হাসিনা ক্ষমতায় থাকাকালীন সময় সবচেয়ে বেশি যেটা ক্ষতিগ্রস্ত সেটা সার্কের কিন্তু কোনো আর কোনো যে ছিল সেটা আর কিন্তু একটু এগোয়নি। এই যে সার্ক ক্ষতিগ্রস্ত হওয়ার কারণে ভাই যেটা বললেন যে আমাদের নিরাপত্তার প্রশ্নগুলো একটা বৈরী আবহাওয়া যে তৈরি হয়েছে, সার্ক থাকলে কিন্তু এই বৈরী আবহাওয়া নাও হতে পারত। এবং আমাদের আভ্যন্তরীণ রাজনীতিতে ইন্ডিয়া যে হস্তক্ষেপ করছে, সার্ক থাকলে হয়তো এই হস্তক্ষেপ নাও করতে পারত। তা আমি মনে করি যে আমরা আগামীতে চীনের সহযোগিতায় যুদ্ধ করব, আমেরিকার সহযোগিতায় ইন্ডিয়ার সাথে যুদ্ধ করব, এই যে একটা চিন্তার জায়গায় আমরা অবস্থান করছি, আমরা যদি সৎ প্রতিবেশী সুলভ চিন্তা নিয়ে সার্কের মতো একটা সংগঠনকে আবার চাঙ্গা করতে পারি, সামনের দিকে নিতে পারি, তাহলে তো আমরা পরস্পরের উন্নয়ন সহযোগীও হতে পারি। কারণ আমাদের 47-এর আগ পর্যন্ত পাকিস্তানের সেই আফগানিস্তানের সীমান্ত থেকে একেবারে টেকনাফ পর্যন্ত অথবা মায়ানমার পর্যন্ত, হ্যাঁ, যে একটা রাষ্ট্র একটা শাসন ব্যবস্থার অধীনে ছিল, অথবা মোঘল আমলেও তো ছিল। মোঘল আমলে দক্ষিণাত্য বাদ দিলে তো টোটাল ভারতবর্ষে এক শাসনের মধ্যে ছিল। আমরা এক শাসনে যেতে চাই না, যেহেতু আমরা স্বাধীন রাষ্ট্র। কিন্তু আমরা এই আধুনিক দুনিয়ায় পরস্পর যদি ইউরোপীয় মডেলটা, ইউরোপিয়ানের যে মডেল বা মডেলের মধ্যে আমরা যেতে পারি, যেটা আমাদের একসময় ছিল, আমরা তো সেভাবেও কল্পনা করতে পারি। বর্তমান গভর্নমেন্টে যারা আছেন, ভাই বলছেন তাদের অভিজ্ঞতার অভাব আছে, কিন্তু তারুণ্য অনেক কাজে দেয়। অভিজ্ঞতাও লাগে, এটাও ঠিক, কিন্তু তারুণ্য অনেক কাজে দেয়। তারেক রহমান নিজে তরুণ এবং তার মন্ত্রিসভা অনেক তরুণরা আছেন, তাদের চিন্তা চেতনায় তিনি যেহেতু দীর্ঘদিন লন্ডনে ছিলেন, ইউরোপের আবহাওয়া, ইউরোপের রাজনীতি, ইউরোপের সমাজ, এগুলো উনি দেখেছেন। আমি মনে করি যে হ্যাঁ, এই নিশ্চয়ই আমার সেনাবাহিনী থাকবে, সামরিক বাহিনী থাকবে, আমাদের সামরিক শক্তি সেটা থাকবে। আমি যে শুধু ইন্ডিয়ার দ্বারা আক্রান্ত হব, বিষয়টা তো এরকম না। হ্যাঁ, ইরানের তো কোনো প্রতিবেশী দেশ ইরানে আক্রমণ করে নাই, ও শুধু আমেরিকার থেকে সে ইরানকে দখল করতে আসছে। মানে পড়শিদের শুধু শত্রু, বিষয়টা তার নাও হতে পারে। যেমন ভেনেজুয়েলায় আমেরিকান সৈন্য যে দখল করে নিল, তাহলে আমার নিরাপত্তা ব্যবস্থার জন্য শুধু ইন্ডিয়াকে মাথায় রাখতে হবে এরকমও না। আমার নিরাপত্তা, আমার যে কোনো শক্তি আমার এখানে এসে আজকে চীনকে মনে করতেছে বন্ধু, কালকে চীন তো বৈরী হলেও হতে পারে। তাহলে আমার নিরাপত্তা ব্যবস্থা আমার নিজের শক্তির উপরে কীভাবে দাঁড় করা যায়, এটা আমাদেরকে অবশ্যই মাথায় রাখতে হবে। কিন্তু আমাদের পড়শির সাথে আমরা শুধু তাকে বৈরী জায়গায় রেখেই আমরা সবসময় ভাববো, এই চিন্তা থেকে আমাদের মনে হয় যে বেরোয় আসলে আরও ভালো হয়। এই বৈরী মনোভাব তৈরি করার পেছনে তো পড়শিদেরও অনেক ভূমিকা। তাদের গণমাধ্যম যেভাবে প্রচার প্রপাগান্ডা চালিয়েছে, তাতে দেশের লোক তাদেরকে বৈরী মনোভাবের দিকে ঠেলে দিচ্ছে। তাছাড়া ধরেন যে বিগত 17 বছর একটি দুঃশাসনকে তারা যেভাবে বাংলাদেশে প্রমোট করেছে এবং শেখ হাসিনাকে এখানে যেভাবে মানে প্রমোট করেছে, তাকে তার ক্ষমতা বিনা নির্বাচনে টিকিয়ে রাখার যে ব্যবস্থা করেছে, তাতেই কিন্তু জনগণ একটি ভারত বৈরী মনোভাবের দিকে ঢুকে গেছে। আমি ইন্ডিয়ার যে সমস্ত মিডিয়া আছে, বিশেষ সামাজিক মিডিয়া, এখন তো একজন ব্যক্তি একটা মিডিয়ার চালায়, প্রতিষ্ঠানের জায়গায় থেকে পার্সোনাল একটা মিডিয়া আছে। আমি এমন অনেক মিডিয়া দেখছি যে যারা ও দেশে ব্যাপকভাবে মুসলিম বিদ্বেষ ছড়াচ্ছে এবং বাংলাদেশ বিদ্বেষী মনোভাব তারা প্রচার করতেছে, তার এগেনস্টে কিন্তু ওখানে এই যে মানে বাংলাদেশ, আপনি যেটা বলছেন যে হ্যাঁ, জনগণের পক্ষ থেকে কিছু বুদ্ধিজীবী লোক বা কিছু তারাও সেখানে কিন্তু কাজ করে। হ্যাঁ, এটা বাংলাদেশের লোকও তো এদেশে যে কোনো বিদ্বেষমূলক অপপ্রচারের বিরুদ্ধে ভূমিকা নেয়, কিন্তু সরকারিভাবে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতা বিজেপি সরকার আসার কারণে যে আশঙ্কাটা তৈরি হয়েছে, সেটা হচ্ছে যে বিজেপির, আমি যেটা বলছি যে বিজেপি কি এটা তাদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে, ক্ষমতায় যাওয়ার হাতিয়ার হিসেবে ধর্মটাকে ব্যবহার করলো, না এটা তারা ভেতর থেকে ওন করে? আপনি কি মনে করেন? ব্যাপার হচ্ছে বিজেপি হচ্ছে একটা
হিন্দু ভারত তৈরি করতে চেয়েছে। বিজেপির যে টোটাল রাজনীতি সেটা হচ্ছে হিন্দু ভারত তৈরি করে। শ্যামাপ্রসাদের সেই দর্শন, সেই দর্শন বা আরও কারো দর্শন, তারা একটা হিন্দু ভারত তৈরি করতে চাইছে। 47-এ যেহেতু মুসলমান অংশকে কোনো কায়দায় আলাদা করে রাখা গেছে, তার বাকি যে অংশটা আছে সেই অংশটাকে ওভারঅল একটা হিন্দু ভারত তৈরি করা। সেটা তো হিন্দুদেরই আছে, আসলে আলাদাভাবে সরকারিভাবে হিন্দুত্ববাদী। আমি একটু কথাটা বলি যে এই যে পাকিস্তানের যে অংশকে আলাদা করে দিয়ে গেছে, তাদের থেকে যেহেতু এরা আলাদা হয়েছে, বিজেপি ক্ষমতায় আসার জন্য পাকিস্তান এবং বাংলাদেশ এবং মুসলিম এলাকা যেহেতু এই দুটো রাষ্ট্রের বিরুদ্ধে তারা যদি প্রচার করতে পারে, তাহলে হিন্দুত্বটাকে তারা আরও বেশি মানুষকে দিয়ে আঁকড়ায় ধরে রাখতে পারে। এই প্রচারটা মানে বাংলাদেশ বা পাকিস্তান, কখনোই যদি আমি একটা কথা বলি যে বাংলাদেশে 20 কোটি জনগোষ্ঠীর ভেতরে হিন্দুর সংখ্যা হয়তো 2 কোটি থাকতে পারে, বাকি 18 কোটি মানুষ আছে মুসলমান। এই বাংলাদেশটা যদি কোনোভাবে ইন্ডিয়া দখলই করে নেয়, ধরে নিলাম দখল করে নিল, তাহলে এই যে বাড়তি 18 কোটি মুসলমান যদি ইন্ডিয়ার ভিতরে ঢুকে পড়ে, বিজেপি যে হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায়, সেই হিন্দু রাষ্ট্র প্রতিষ্ঠা করা কি আদৌ সম্ভব হবে? এই ধরনের কোনো রাজনীতি কি বিজেপি আত্মঘাতী কোনো কাজ বিজেপি করবে? এটা তো আমার বুদ্ধিতে আসে না যে এই ধরনের কোনো আত্মঘাতী 18 কোটি নতুন করে মুসলিম জনগোষ্ঠী ওখানে ঢুকাবে, এরকম কোনো রাজনীতি বিজেপি করবে, এটা আমার কিন্তু। তাহলে বিজেপির ক্ষমতার যার সিঁড়ি হিসাবে আসলে এই বাংলাদেশ বা পাকিস্তান বিরোধিতা এবং মুসলমান বিদ্বেষ প্রচার, এটাই তাদের কৌশলের একটা অংশ। এটা তাদের কৌশল, তারা এই কৌশলের সাথে তাদের সাথে আছে। পশ্চিমবঙ্গে এটা কীভাবে তারা প্রয়োগ করলো, এটা একটু যদি আপনি বলেন। তাদের বৃহত্তর একটা প্রতিবেশী আছে চীন তাদের একটা বৃহৎ প্রতিবেশী। হ্যাঁ, তারা চীন, পাকিস্তান এবং বাংলাদেশ এই 3টে রাষ্ট্রের বিরুদ্ধে তারা প্রচার চালায়। তারা ভারতীয় ঐক্যটাকে তৈরি করতে চায় এবং রাষ্ট্রীয় ক্ষমতাটাকে তারা বজায় রাখতে চায়, দখল করে রাখতে চায়। আপনার নেক্সট আমি বলছি পশ্চিমবঙ্গের রাজনৈতিক প্রচারণা এবার এই ট্রাম্প কার্ডটা তাদের হাতে ছিল। ভাই এটা ব্যাখ্যা দিচ্ছেন যে যেখানে প্রায় 1 কোটি ভোটারকে যেখানে ভোটদান থেকে বিরত করা হয়েছে, এটা কেন্দ্রীয় সরকার পরিকল্পিতভাবে 1 কোটি মানুষকে তাদের ভোটের অধিকার থেকে বঞ্চিত করছে। এখানে ভোটের রেজাল্ট যখনই 1 কোটি মানুষ ভোট দিতে পারে নাই, 1 কোটি মানুষ ভোট দিতে না পারা মানেই তো ভোটের রেজাল্ট কী হবে এটা নির্ধারণ হয়ে গেছে, যেটা কেন্দ্রীয় সরকার নিজেই। হ্যাঁ, কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় বাহিনী, নির্বাচন কমিশন মমতা তো অভিযোগ করছেন তারা যে এবার ক্ষমতা দখল করবে, এটা তো তার জন্য সমস্ত মেকানিজম তারা আগে রেডি করে রাখছে। এটা মমতা ঠেকাতে পারেন নাই, ঠেকানো সম্ভব ছিল না, চেষ্টা করছেন সর্বশেষ, কিন্তু উনি ঠেকাতে পারেন না। এটা তারা ক্ষমতা যেনভাবে তারা দখল করবে বলেই 1 কোটি মানুষকে ভোটাধিকার থেকে বঞ্চিত করছে। আপনার কাছে আবার আসবো, আবার ভারকাত যায়। মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনের ফলাফল মেনে নেন না এবং তিনি পদত্যাগ করতে অস্বীকার করেছেন। আগামী 9 তারিখে 9 মে আছে যে আপনার এখানে শপথ নেওয়ার কথা রয়েছে বিজেপি সরকারের, আপনার পশ্চিমবঙ্গের সরকারে। সেই ক্ষেত্রে আসলে রাজনীতিটা পশ্চিমবঙ্গের কোন দিকে যাচ্ছে আপনি কী মনে করেন? না, এটা তো কাজের কাজ হয়ে গেছে, নির্বাচন হয়ে গেছে, রেজাল্ট হয়ে গেছে। এখন মমতা যেটা করতেছে, মমতাকে হয়তো শেষ পর্যন্ত বরখাস্ত করবে। তো এখানে ধরেন যে একটা ইন্টারিম মমতা কিন্তু বলেছে প্রয়োজনে প্রশাসক বসায় দেওয়া হোক বা, কিন্তু এরকম একটা কথা উনি বলেও ফেলেছেন। পরিকল্পিত একটা জিনিস, যে রেজাল্ট দেখা যাচ্ছে এটা পরিকল্পিত। এবং কি হবে মমতা যেটা বলছে, এটা যে বিজেপি কেন্দ্রীয় কমান্ডের অজানা তা তো না। এবং তারা তো বলছে যে এরকম যদি হয় তাহলে রাষ্ট্রপতি হবে, শাসন জারি হবে, গভর্নরের আন্ডারে চলে যাবে এবং তখন গভর্নর এই 2/3 মেজরিটি পার্টিকে ডাকবে, সরকার গঠন করতে শেষ। কিন্তু যেটা হতে পারতো সেটা যদি এখানে সুপ্রিম কোর্ট ইন্টারফেয়ার করতো, যে এই যে এত ভোটারকে যে তাদেরকে ভোটার লিস্ট থেকে বাদ দেওয়া হয়েছে এবং এটা টার্গেট করে যারা মমতার ভোটার তাদেরকেই বাদ দেওয়া হয়েছে, তো রেজাল্ট তো ভাই বললো যেটা তো ওখানেই হয়ে গেছে। তো সেই জন্যে মমতার হারাটা এটা তো সময়ের ব্যাপার ছিল, কারণ তারা খাইতে 24টা স্টেট বিজেপি গভর্নমেন্ট, তো সেখানে আর বাদবাকি যারা আছে সেগুলো তারা করবে এবং এটাকে অখণ্ড ভারতের অংশ করবে। এটা তো তাদের পার্লামেন্ট নতুন ভবনে তো একটা অখণ্ড ভারতের ম্যাপই ওখানে দেওয়া হয়েছে। আর আমরা আসলে কপাল ভালো, যে কারণেই হোক মোহাম্মদ আলী জিন্নাহর মতো একটা নেতা না থাকলে কিন্তু আমরা ইস্ট পাকিস্তান পাইতাম না। এবং উনিও কিন্তু যখন হোল বেঙ্গল যেটা নিয়ে কাজ করছে, শরৎ বসু, তারপরে হোসেন শহীদ সহরদ্দি, এনারা কিন্তু কাজ করছিলেন যে
গোটাল বেঙ্গলকে নিয়ে একটা দেশ হওয়ার জন্য। এবং লাহোর প্রস্তাবে যেটা আছে সেটাতে কিন্তু অনেকগুলো দেশ হওয়ার কথা ছিল, যে মুসলিম মেজরিটি নিয়ে আলাদা দেশ হবে। তো সেটাই মোহাম্মদ আলী জিন্নাহ দেখলো যে এত পারা যাবে না, তখন স্টেটসের এস বাদ দিয়ে স্টেট বলছে। তো সেই স্টেটের মধ্যেই গণভোট হয়ে উঠে আমরা বাংলাদেশ ইস্ট পাকিস্তান হয়েছি তখন। তো এটা হওয়াটা তো আসলে ওই যে শ্যামাপ্রসাদের নাম উনি বললেন, উনি হচ্ছেন বিজেপি ভাবধারার বাপ। আজকে যে বিজেপির তার মানে আছে যে ভাবাদর্শের গুরু আর কি, সে হলো গুরু। এবং ওইখানে উনি এই জন্য মোদী সাহেব মানে বিজেপি ক্ষমতায় মানে জিতার পরপরই কিন্তু শ্যামাপ্রসাদকে স্মরণ করেছেন কৃতজ্ঞতার সঙ্গে। শ্যামাপ্রসাদের ব্যাপারে শ্যামাপ্রসাদের দেশে বিজেপি ক্ষমতায় আসলো যখন এই দেশভাগটা হলো, সেই সময় কংগ্রেসের একজন খুব ইয়াং একজন লোক, বাংলাদেশি, মানে বাংলাদেশের মানুষ, উনার সাথে আমার পরিচয় হয়েছিল। উনার তখন বয়স 100 হয়ে গেছে। তো উনি বললো যে আমিও এখানে, সে সময় আমাদের লোকজন সব কিন্তু ধুতি পরতো। তো ওই মতো অবস্থায় বসেছিল, ও টের পায় না যে এটা মুসলিম বসে আছে। শ্যামাপ্রসাদ নিজে এবং তার লোকজন তারা বলতেছে ঠিক আছে, যা আবার হইলো এটারে আবার ইন্ডিয়ারভুক্ত করতে হবে এখন থেকে। সেখানে প্রথম পরিকল্পনায় ছিল যে আমাদের তো ভাষা এক, ভাষা, সংস্কৃতি, সাহিত্য এইটাই দিয়ে আমরা আস্তে আস্তে এদেরকে প্রভাবিত করার চেষ্টা করি। করলে আস্তে 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 আমরা তাদের জনগণকে যদি এক করতে পারি, গ্র্যাজুয়ালি এটা কিন্তু তাদের পাবলিক সেন্টিমেন্ট দিয়েই আমরা আবার ভারতভুক্ত করে নিতে পারবো ইস্ট পাকিস্তানকে। এবং তখন তারা এই যে শিল্প সাহিত্য, রবীন্দ্রসঙ্গীত এইগুলো নিয়ে কথা বলছে। সামহাও এটাই কিন্তু এই যে মোহাম্মদ আলী জিন্নাহ যে বললো যে উর্দু অ্যান্ড উর্দু শুড বি দি স্টেট ল্যাঙ্গুয়েজ, এটা কিন্তু এই ধরনের কথাবার্তা ওনার কাছে যখন গেছে, উনি তখন আমাদের এই কী বলে সাংস্কৃতিকভাবে এটা বিভাজন করার জন্য সে উর্দুকে নিয়ে আসছে। কারণ উর্দু কিন্তু আবার খুবই ডমিনেটিং একটা ল্যাঙ্গুয়েজ, কালচার, মানে কালচার। উর্দু কোনো পার্টিকুলার এলাকার ভাষা না, কিন্তু সাহিত্যের ভাষা হিসাবে উর্দু অনেক স্ট্রং। এবং সেই জন্য সে চাচ্ছিল যে ওইটাকে স্টেট ল্যাঙ্গুয়েজ করে আমাদেরকে ভারত থেকে আলাদা রাখার জন্য। এইটা প্রাথমিক কথাবার্তা যখন হয়। এবং দেখেন মোহাম্মদ আলী জিন্নাহ কিন্তু ওই কথা বলার পরে কিছুদিন পরে মারাও গেছে। এবং শেষ পর্যন্ত কিন্তু বাংলা ভাষা রাষ্ট্রভাষা হয়েছে। তারপরে এখানে কনস্টিটিউশনে বাংলা ভাষার দেওয়া হয়েছে, সবই কিন্তু তখন হয়েছে। তো ওই যে শ্যামাপ্রসাদ যে তখন ডেকে সবাই এক জায়গা হয়ে যে মিটিংটা করছিল, সেই মিটিংয়ের ফলেই কিন্তু আস্তে 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 যে আরএসএসের জন্ম কিন্তু তারপরে হয়েছে, তখন আরএসএস ছিল না। তো আরএসএস জন্ম হলো, তারপরে ওই যে এদের থেকে আবার বের হয়ে গেল সুভাষচন্দ্র বসু। তো এই যে এইভাবে যে অবস্থানটা দাঁড়ালো, সেটা হলো কি যে সুভাষ বসু চলে গেছে। সুভাষ বসু তো কংগ্রেস নেতৃত্ব সবসময় তাকে মানে অপোজিট একটা ভাবধারার লোক হিসাবে মনে করতো। অথচ সুভাষ বসু যেটা চেয়েছিল সেটা হলো যে আমরা ব্রিটিশ আমাদেরকে দিবে না রাষ্ট্র, আমরা যুদ্ধ করে দখল করতে হবে। সেজন্য তারা উনি যা জয়েন করলো ইয়ার সাথে, জার্মানির সাথে। তো আপনার প্রশ্নটা ছিল যে এই যে মানে মমতা যে হেরে গেল, মমতা হেরে গেলে আমাদের ইয়েটা কি? দেখেন, মমতার হারা আর এই গত মমতার যখন জিতছে তখন যে বামফ্রন্ট হারা, বামফ্রন্টের কয়টা সিট ছিল? মমতা কিন্তু ওইভাবে একবার হেরে যায়নি। মমতার যে সিটগুলো আছে, মমতা যদি এখনও এই যে আন্দোলন করতে চাচ্ছে, ও তো চাচ্ছেই যে ঘুরে দাঁড়াতে। তো ঘুরে যদি দাঁড়ায়, ডেফিনেটলি এই যে ওখানে যে মুসলিমরা একটা দল আছে, সেটা হলো অল ইন্ডিয়া ইত্তেহাদুল মুসলিমিন, ওই যে এক ব্যারিস্টার কী নাম ওনার, আর একটা হচ্ছে এই যে সম্প্রতি ভাগ হয়ে গেল হচ্ছে হুমায়ুন কবির না কি নাম, যে বাবরি মসজিদ তৈরি করতেছে। এরা কিন্তু অনেক ভোট নষ্ট করছে। হ্যাঁ, এরা কিন্তু এখন কার বুদ্ধিতে করলো? আপনার কাছে আবার আসবো, আমাদের প্রায় শেষের দিকে আসছে। আমরা প্রায় বলছি যে 1 কোটি ভোটারকে বাইরে রেখেই কিন্তু নির্বাচনটা হয়ে গেল। তাহলে এই যে 1 কোটি মানুষ পশ্চিমবঙ্গের, এদের নাগরিকত্ব অধিকার তৈরিতে হারাল, এরা কোথায় যাবে, কীভাবে, ভবিষ্যৎটা কী আসলে পশ্চিমবঙ্গের? যে প্রশ্নটা আমাদের সরকার আশঙ্কা করতেছে যে পুশিন হওয়ার একটা যে আশঙ্কা, মূল কোশ্চেনটা ওখানে যে ঠেকে যে এই লোকগুলোকে আমাদের এখানে ঠেলে পাঠাবে কিনা। আসামে এই ধরনের কী বলে জনগণনা করে বহু লোকরে তারা বলছে যে এরা আসলে আসামের আদিবাসীরা কাগজপত্র দাবি করছে। তো এইটা নিয়ে ইন্ডিয়ার ভেতরে অনেক কথা আছে। আসাম থেকে কিন্তু খুব যে ব্যাপক সংখ্যক লোকরে বাংলাদেশে পুশ ব্যাক করতে পারছে, বিষয়টা এরকম ঘটে নাই কিন্তু বাস্তবতা। এই যে লোকগুলোকে ভোটারহীন করে ফেললো, এটা যেহেতু আমি আর একটা কথা বলতে যে ভাই বলছেন ভালো, যে মমতা কিন্তু একদম হারাই যায়নি, অনেকগুলো সিট পেয়েছে। এবং যেসব জায়গায় অল্প ভোটে, মানে এই যে
1 কোটি ভোটারের রেশিওটা। বাদ পড়েছে, তখন খুব অল্প ভোটে বিজেপির ক্যান্ডিডেটগুলোকে পাশ করাইছে। আবার ইলেকশন ইঞ্জিনিয়ারিংও ছিল সাথে। তা এটা কিন্তু ডিফারেন্স বেশি হলে তো ইঞ্জিনিয়ারিংটা ওটা করতে পারতো না। তাহলে এই যে এই 1 কোটি যে মানুষগুলোকে ভোটার তালিকা থেকে বাদ দিচ্ছে, এই 1 কোটি মানুষ কিন্তু মমতার হাতিয়ার এখন। হ্যাঁ, তার একটাও তৃণমূলের লোক লাগবে না। এই 1 কোটি লোককে যদি মমতার নেতৃত্ব দিতে পারে যে তাদের নাগরিকত্ব ফিরিয়ে দেওয়ার জন্য, তাহলে বিজেপির আগামী সময় তার শাসন চালানো কঠিন হয়ে দাঁড়াবে। পাশাপাশি এখানে যারা কংগ্রেস বা সিপিএম যারা করে, এই শক্তি যদি এক হয়, তাহলে বিজেপি যে খুব মানে শুভেন্দু যে খুব সুহালে ওই নবান্নে বসে কাজ করতে পারবে, আমার সেরকম মনে হয় না। এবং যে ধরনের লোভ লালসা দিয়ে এই মানে যারা পশ্চাৎপদ মানুষ বা মুসলমান কিছু মানুষকে বিভ্রান্ত করছে, যে ধরনের লোভ লালসা দিয়ে বিজেপির চেহারা ইতিমধ্যে প্রকাশ পেয়ে গেছে। তারা নিউ মার্কেট, আমি জানি যে নিউ মার্কেট এলাকাটা হচ্ছে মুসলিম অধ্যুষিত এলাকা, সেখানে তারা বুলডোজার নিয়ে সেখানে সেইগুলো শুরু করছে। তো এই যে 2-3 দিনের ভেতরে কিন্তু তারা দেখায় যে তারা কী করতে পারে। এই জন্য বিজেপির বিরুদ্ধে পশ্চিমবঙ্গে ঐক্যবদ্ধ হওয়া, মানুষের ঐক্যবদ্ধ হওয়া খুব কঠিন না। এবং এর ফলে বাংলাদেশে যদি পুশ ব্যাক করতে যায়, তাহলে পশ্চিমবঙ্গের মানুষই কিন্তু বাধা দেবে। পশ্চিমবঙ্গের ওই বাংলাভাষী কোনো লোককে এখানে ঠেলে দেবে, এইটা কোনোভাবে সম্ভব হবে না। গত ইন্টেরিয়াম গভর্নমেন্টের সময় কিছু মানুষকে ওরা পুশ ব্যাক করছিল, পরে কিন্তু সেই মানুষগুলোকে ফেরত নিয়ে লাগছে। এই জন্য যাদের সব কাগজপত্র আছে, তাদের ভোটদান থেকে বিরত রাখা গেছে, কিন্তু তাদের নাগরিকত্ব খেয়ে এদেশে পাঠিয়ে দিতে পারবে, এই আশা করা খুবই তাদের জন্য দুরাশা। এবং এটা তাদের জন্য একটা ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে। 1 কোটি মানুষ সোজা ব্যাপার নাই। 1 কোটি মানুষের সাথে কত মানুষ জড়িত না, ওখানে এখন আরেকটা বিষয় আছে, সাংস্কৃতিক বিভাজন। আমরা যে উত্তর ভারতীয় যে সংস্কৃতি, সেটা চাপিয়ে দেওয়ার চেষ্টা আমরা দেখেছি নির্বাচনের আগেই ছিল, এবং এই নির্বাচনে বিজয়ের মাধ্যমে বিজেপি তাদের উত্তর ভারতীয় যে সংস্কৃতি, বাংলার সংস্কৃতির বাইরে সেখানে চাপিয়ে দেওয়ার, অর্থাৎ বাংলা সংস্কৃতি বলতে আমরা যেটা বুঝি মাছে ভাতে বাঙালি, ওদেশের মানুষ এটা ধারণ করে, এবং ওখানকার সব ধর্মের মানুষের মধ্যে যেটা সাম্প্রদায়িক ঐক্যবদ্ধ মানসিকতা সেটা কাজ করে। সেইখানে বিভাজন করার যে একটা চেষ্টা এখনও আছে, অব্যাহত আছে, সেই চেষ্টার উপর দাঁড়িয়ে কিন্তু তারা ভোট করেছে। সেইটা আসলে কোথায় নিয়ে যেতে পারে পশ্চিমবঙ্গকে, আপনি কিভাবে দেখছেন করিম ভাই? আসলে ভাই, পশ্চিমবঙ্গের মানুষ এরা ছিল হোল ইন্ডিয়ার রাজধানী, মানে বাংলা তো মেইনলি ক্যালকাটা। তো এইটা ছিল 1757 সাল থেকে 1911 সাল পর্যন্ত। এবং এইটা হোল ইন্ডিয়াতে কিন্তু কলকাতার যারা বাঙালি এদের পছন্দ করে না। এটা কিন্তু ওয়ান অফ দ্য রিজন, এই যে সবাই মিলে ধরছে তাদের, এটা কিন্তু ওদের মুখে আমি শুনছি। আমি যদিও জিনিসটা জানি যে এরা পছন্দ করে না, হোল ইন্ডিয়াতে বাঙালিদেরকে পছন্দ করে না। তো এখন ধরেন যে না করার কারণটা কি? ওই যে তারা ডোমিনেট করছে 100 বছর হোল ইন্ডিয়াতে। এটা তো রাজধানী ছিল, সবাইকে এক কোনায় আসতে হতো। কলকাতা রাজধানী, তার আসলে তো রাজধানী হওয়ার কথা দিল্লি। মুঘল এতদিন শাসন করলো কিভাবে? তারা তো এমন একটা জায়গায় রাজধানী করলো, সেই রাজধানী থেকে তারা খুব ইজিলি কন্ট্রোল করতো সব কিছু। তো যাই হোক, একটা প্রসঙ্গে বলছেন যে ইন্ডিয়া যেরকম মুঘলরা, তারপরে ব্রিটিশ যারা থাকতে যে ঐক্যটা হয়েছিল, হোল বেঙ্গল এক জায়গা ছিল, কিন্তু তারপরেও কিন্তু মুঘল আমলে আসাম বা ওই নর্থ ইস্টের এগুলো কিন্তু মুঘলদের আন্ডারে ছিল না। মুঘলদের আরও আছে ওই ইয়েতে সাউথের দিকে কিছু জায়গা ছিল, মুঘলরা কিন্তু করতে পারে নাই। তো আসলে হোল ইন্ডিয়া এক হয়েছে ব্রিটিশের কারণে, ব্রিটিশরা করছে এটা। তো এইটা করতে যায় আমাদের মধ্যে যেটা ঐক্য ছিল, আমরা কিন্তু খুব হোমোজিনিয়াস একটা রিলেশন ছিল হোল বেঙ্গলে। শুধু একটা পার্থক্য ছিল যে ওই ওয়েস্ট বেঙ্গলের লোকজনরাই ইস্ট বেঙ্গলেরকে আসলে নিয়ন্ত্রণ করতো, এবং সেখানে মুসলিমরা কিন্তু মার্জিনালাইজ ছিল সে সময়। এবং সেই কারণেই কিন্তু হিন্দু মুসলিম আমরা কেন একটু বিভাজনটা আমরা কেমনে ক্যাচ করতে পারি ওই সময় থেকে ছিল। আর তারপরে আপনি মৌলিকভাবে যদি মনে করেন যে আল্লাহ কিতাবেই লিখে দিয়েছে যে দে আর নট ইউর ফ্রেন্ড, এটা আপনি একদম মানে ওরা মনের মধ্যে যেটা আছে, আল্লাহ তো বলছে যে প্রকাশ্যে যেটা তুমি দেখো শত্রুতা, এটা কিছুই না, মনের মধ্যে যা আছে। তো ওই জিনিসটা রেখে আপনি এক ওইভাবে হবে না কখনোই। তারপরে ধরেন যে ভাইও বলছে, সেটা হলো যে আমাদের এখন একটা ভয় যে না জানিয়ে এই 1 কোটি লোককে মনে হয় পুশ ইন করে দেবে। আসাম থেকে বলছে তারা যে আমরা এই জেনারেশনে তাদেরকে আমরা মেজরিটি হতে দেবো না, বা ডিফার্ট করতে পারবো। কারণ হলো যে মুসলিমদের জনসংখ্যার বৃদ্ধির হার
আর হিন্দুদের বৃদ্ধির হার একরকম না। সেই জন্যে কোনো একটা সময়ে আসাম মেজরিটি হবে, আসাম না শুধু ইউরোপের অনেক ইউরোপের অনেক দেশও মুসলিম মেজরিটি হবে, যে সময়ের ব্যাপার শুধু। তো এই যে পুশ ইন করার বিষয়টা সেটা ছিল বিশেষভাবে, আপনারা দেখেন আওয়ামী লীগের গভর্নমেন্টের সময় কিন্তু এগুলো হয় নাই। আমি বর্ডারে চাকরি করছি, আমি দেখছি পুশিং হয়েছে, পুশব্যাক হয়েছে, সবসময় চলেই এটা। আমাদের লোকজন তো আসলে যায়ও। এখন এই যে পুশিংটা সেটা কিন্তু ইউনুস গভর্নমেন্টের সময় বেশি হয়েছে, ইউনুস গভর্নমেন্টের সময় প্রোপাগান্ডা বেশি হয়েছে। এখনও প্রোপাগান্ডা হচ্ছে না তা না, হচ্ছে। কিন্তু শুভেন্দু যে কথাগুলো বলতেছে, ওখানে মুসলিমদের অত্যাচার হলে বাংলাদেশেও এরকম শুরু হবে। বাংলাদেশের জামাতে ইসলাম কিছুটা হলেও, তারা যেহেতু অপোজিশনে আছে, জামাতে ইসলামের কারণেই কিন্তু এই জিনিসটা কিছুটা হলে ব্যালেন্স হবে। কারণ তারাও চাবে যে না, আমরা এখানে যেন হিন্দু নির্যাতন না হয়। বিএনপিও তো তাই চাবে। সেজন্য এইটা নিয়ে আমাদের দুই রাষ্ট্রের মধ্যে ওই রকম ব্যাপক কোনো কিছু হবে এটা আমি আশা করি না। আর পুশিনের যেটা চিন্তা, এত সোজা না। আমরা একজন লোককে, আপনি জান না, একটা ছাগলকে পানি খাওয়াইতে যান, সে যেভাবে প্রোটেক্ট করে খাওয়ানো যায় না। তো টানে আপনি ওর গলায় ফাঁস লেগে যাবে, তাও সে পানি খেতে যাবে না। একটা মানুষকে পুশিং করে, আমি তো নিজের চোখে দেখছি যে সে কীভাবে প্রোটেক্ট করে। তো এখন আমরা যেটা, আমাদের যে ক্ষতিগুলো হয়েছে যেটা পরস্পর দুই রাষ্ট্রের মধ্যে, সেটা হলো যে জনগণের ইচ্ছার বিরুদ্ধেই অনেক রকমের চুক্তি এবং পরিবেশ সৃষ্টি হয়েছে। এই যে বাংলায় যে আপনার কয়লাভিত্তিক বিদ্যুৎ কেন্দ্রের ম্যাক্সিমাম বেতন যাদের হাই র্যাঙ্কিং সব ইন্ডিয়ান, ওই জায়গাটুকের মধ্যে কিন্তু ইন্ডিয়া মনে হয় এটাকে। তারপরে ধরেন ইয়েতে মিনেশ্বরের ওইদিকে যে 900 একর জমি যেটা দিয়ে দেওয়া হয়েছিল, এটা তো ইন্ডিয়া হয়ে গেছিলো। রামগড় থেকে যে ব্রিজটা হয়েছে, এটা হওয়াতে যে অবস্থা হয়েছে সেটা হলো যে ইজিলি দে ক্যান কাম ইনসাইড বাংলাদেশ। ব্রিজটা এমন জায়গাতে হয়েছে, ফেনী আমাদের খুব একটা চিকেন নেকের মতন, তারা বলেই তো যে আমরা এটা আটকাই দেবো, চিটাগাং আলাদা হয়ে যাবে। এবং এই যে জিনিসগুলো হয়েছে, তাদের সাথে আমাদের যে এনার্জি নির্ভরতা সৃষ্টি করা হয়েছে, এইগুলো ছিল একটা রাষ্ট্রকে কীভাবে নিয়ন্ত্রণ করা যায়। ইন্ডিয়া থেকে এটা দখল করতে চায়ও না, পারবেও না, এটা সম্ভব না। এটা মানুষ যে যতই বলুক, নিয়ন্ত্রণ করলে যে ক্ষমতায় যে থাকবে, তাকে যদি আপনি কিছু কিছু স্টেক দিয়ে তাকে বিপদে ফেলার মতন একটা ঝুঁকিতে থাকে। আমরাও যেরকম, আমরা যদি এরকম একটা অবস্থায় যাই যে আমাদের দেশের যেরকম জিয়া রহমানের প্ল্যান মোতাবেক আমাদের আনসার ভিটিপি সহ আমরা কিন্তু 1 কোটি লোক ট্রেন, মিলিটারি ট্রেন, এবং এটাই যদি আমরা বাড়াইতে পারি এবং যুদ্ধের বা এরকম কোনো অফেন্সিভে কিছু না, আমাদের ডেপথটা ছোট, স্ট্র্যাটেজিক ডেপথ বলে এটাকে। আর রাশিয়া যেরকম জার্মান দখল করতে পারলো না, আমাদের লোকজনই বর্ডারের লোকজনকে যদি ট্রেন করা হয় এবং তারা যদি আরও 10, 20, 40, 50 কিলোমিটার ঢুকে যায়, ইন্ডিয়া এমনি তো বলবে যে না, তোমাদের সাথে যুদ্ধ করার দরকার নেই। তা আর্মির তো একটা পরিকল্পনা আছে, সেনাবাহিনীর তার পরিকল্পনা আছে, এটা তো বসে নেই কেউ। কিন্তু আমাদের এখন যেটা দরকার সেটা হলো সেনাবাহিনী, এয়ারফোর্স, নেভি এদেরকে স্ট্রং করা আর স্ট্র্যাটেজিক ফ্রেন্ডশিপগুলো চায়না পাকিস্তানের সাথে বাড়ানো। এইটা হলে পরে আমরা নিরাপদ থাকবো। ধন্যবাদ জনাব মোশাল করিম ভাই। আমরা শেষে আপনার কাছে আসছি জনাব ফকির শওকত, আপনি শেষবারে বলেন যে আসলে আমরা চাচ্ছি যে আন্তঃরাষ্ট্রীয় যে সম্পর্ক প্রাদেশিক নির্বাচন দিয়ে তা কতটা প্রভাবিত, এবং আসলে নিরসনের উপায় কি, এবং আদৌ কি আমাদের আশঙ্কা বাস্তবায়ন কোনো ঝুঁকি আছে? আমি প্রথমেই মনে করি যে বাংলাদেশে 12 তারিখে ভোটের পরে, 12 ফেব্রুয়ারির ভোটের পরে যে গণতন্ত্র ফিরে আসছে বলে আমরা মনে করছি, এটাকে আমাদের দেশে কন্টিনিউ করা দরকার। কোনোভাবেই গণতান্ত্রিক ব্যবস্থা খর্ব করা যাবে না, কোনোভাবেই অনির্বাচিত কোনো গভর্নমেন্টকে অ্যালাউ করা যাবে না, সেটা তত্ত্বাবধায়ক সরকার বিলের মাধ্যমেও না। আমি মনে করি যে রাজনৈতিক দলই, তারা যেহেতু জনগণ তাদের সাথে থেকে, এই দেশপ্রেমিক শক্তিরাই তারাই দেশ চালাবে। এই গণতান্ত্রিক ব্যবস্থাকে যদি খর্ব করা হয়, তাহলে হচ্ছে যে এটা বাইরের আধিপত্য এখানে অটোমেটিক ঘটানো সম্ভব না। ভাইয়ের কথার আমি একটু করতে চাই যে আমি যতটুকু বিএনপি জামাতের যতটুকু আমি স্টাডি করতে পারি, সেটা হলো যে জামাত কখনোই চাইবে না যে এই সরকার মানে ফুল টার্ম না করুক, 100% ট্রাই করবে তারা। এটার কারণ হচ্ছে সে নিজে শক্ত হবে, অ্যাট দি সেম টাইম আওয়ামী লীগকে এক হাত দূরে রাখার একটা উত্তম কৌশল। সেই জন্য আমাদের এখানে ডিস্টেবিলিটি হওয়ার চান্স খুবই কম পলিটিক্যালি। উনি যেটা বলছে এরকম একটা সম্ভাবনা আছে যে আমরা কন্টিনিউ করবো। আমি এই সুযোগে একটা কথা বলতে চাই, সে হচ্ছে আমি যে সার্কের কথাটা বলছিলাম, এই সার্কের ভিতরে পাকিস্তান ছিল, আফগানিস্তান ছিল। ছিল না, আফগানিস্তানও সার্কের পরবর্তী সময় অবজারভার ছিল। কিন্তু ইতিমধ্যে বিশ্বব্যাংক তার যে অর্থনৈতিক যে এই গ্রুপ করছে, সেটার থেকে পাকিস্তান এবং আফগানিস্তানকে তারা আরব দেশগুলোর সাথে, তার মানে টোটাল বিশ্বব্যাংকের যে অর্থনৈতিক পরিকল্পনার সাথে
পাকিস্তান এবং আফগানিস্তান তারা আরব দেশগুলোর সাথে যাওয়াতে এই যে অঞ্চলটা থাকছে এই অঞ্চলটা ভারত, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটান বা মালদ্বীপ, এই টোটালটা একটা গ্রুপ হয়েছে। তাহলে বিশ্বব্যাংকের এই প্ল্যানগুলো কিন্তু খুব গুরুত্বপূর্ণ। এই গুরুত্বপূর্ণ হওয়াতে যে ইন্ডিয়ার যে আধিপত্য, এটা কি তার পক্ষে যায় কিনা বিশ্বব্যাংকের পরিকল্পনা? হ্যাঁ, এই পরিকল্পনাটা কিন্তু ইন্ডিয়ার আধিপত্য মানে অর্থনৈতিক আধিপত্যবাদকে এস্টাবলিশ করে কিনা। হ্যাঁ, অর্থনৈতিক বিশ্বব্যাংকে তো ভারতীয়দের অংশগ্রহণ বেশি আমরা দেখি। এটাই কিন্তু বেড়ে যেতে পারে। তো সেইটাই কিন্তু আমরা যে মানে আমরা যদি বলি যে ওই দূরের রাষ্ট্র আমার বন্ধু, যতদিন আমি বন্ধু ভাবি না কেন, যদি অর্থনৈতিক পরিকল্পনাগুলো বিশ্বব্যাংক ইন্ডিয়াকে সাথে রেখেই করে, তাহলে আপনি কিন্তু তার বাইরে যেতে পারবেন না। বিশ্বব্যাংকের কী পরিকল্পনা আছে, বিশ্ব মোড়লদের কী পরিকল্পনা আছে, সেই পরিকল্পনা সম্পর্কে তো আমরা জানি না, কিন্তু তাদের ওই বিশ্বব্যাংকের এই প্ল্যানটা দেখে আমার কাছে মনে হয়েছে যে তারা উপমহাদেশ নিয়ে তাদের ভারতীয় আধিপত্যবাদ প্রতিষ্ঠা করতে চায় কিনা। আমি আধিপত্য সম্পর্কে যা বলতে চাই, যখন পাকিস্তানকে বিচ্ছিন্ন করে ফেললেন, আফগানিস্তানকে বাইরে রাখলেন, সার্কের যে আইডিয়া ছিল, যে ধারণা, যে আপনি যেটা বলছিলেন যে সার্ক থাকলে আমরাও নিরাপত্তা বোধ করতাম, কিন্তু যখন সার্কভুক্ত শক্তিশালী দেশ পাকিস্তান নেই, শুধু ভারত থেকে গেল, দুটি দেশই হচ্ছে পারমাণবিক শক্তিধর দেশ, সেই কারণে একটি দেশ না থাকা মানে অন্য ক্ষুদ্র দেশগুলো কিন্তু একটু দুর্বল হয়ে পড়ে। সেই জন্য আমি বলবো যে এই সার্ককে সার্ককে আবার কার্যকর করার জন্য আমাদের গভর্নমেন্টের পক্ষ থেকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত। কারণ এর আগেও বাংলাদেশ গভর্নমেন্টের ভূমিকার কারণেই সার্ক কিন্তু স্থবির হয়ে পড়ছিল। শেখ হাসিনা সার্ককে এগোতে দেন নাই। এখন তারেক রহমান যদি সত্যি সত্যি ভালো কিছু করতে চান, তাকে তার বাপের পথ ধরে সার্ককে সামনে নিয়ে এগোতে হবে। আমি সেটাই আশা করি। তাহলে এই ধরনের বৈরী আবহাওয়া, এই ধরনের প্রোপাগান্ডা, এই ধরনের জনগোষ্ঠীর ভেতরে জনগোষ্ঠীকে প্রতিপক্ষ বানানোর যে চেষ্টা, এই চেষ্টাটাকে সফলভাবে মোকাবেলা করা সম্ভব বলে মনে করি। একটা সেন্টেন্স বলি, সেটা হলো কি, সার্কের ব্যাপারটা, সার্কের সার্থকতা বা এর গ্রোথ, এটা সম্পূর্ণভাবে নির্ভরশীল ইন্ডিয়ার উপর। ইন্ডিয়া চাইলে এটা হবে, নাহলে হবে না, যত যাই বলেন না কেন। যাই হোক, আমরা চেষ্টা করব যে বাংলাদেশ সহ ক্ষুদ্র প্রতিবেশী দেশগুলো নিরাপদে থাকুক এবং ঐক্যবদ্ধ থাকুক। একই সঙ্গে আমরা বৈরী প্রতিবেশী না ভেবে বন্ধু ভাবার চেষ্টা করব। পাশাপাশি সেই পক্ষ থেকে একই উদ্যোগ দরকার আছে। প্রিয় দর্শক, আজকে দীর্ঘ 1 ঘন্টা আমরা ভারতের পশ্চিমবঙ্গের রাজ্যের বিজেপির ক্ষমতায়ন নিয়ে আমরা কথা বললাম। একই সঙ্গে ভূ রাজনীতি নিয়ে আমরা অনেক কথা বলেছি। আমাদের নিরাপত্তা, রাজনৈতিক স্থিতিশীলতা, ধর্মীয় সাম্প্রদায়িকতা ইত্যাদি বিষয়, সাংস্কৃতিক ঐক্য ইত্যাদি বিষয়ে আমরা আলোচনা করলাম। নিশ্চয়ই আপনারা সঙ্গে ছিলেন। আগামী দিনে আবারও সঙ্গে থাকবেন। আমাদের স্টুডিওতে এতক্ষণ ছিলেন মহসিনুল করিম এবং জনাব ফকির সরকার, দুজনকে ধন্যবাদ। আবারও সবাইকে শুভেচ্ছা। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনার মাধ্যমে আপনার শ্রোতাদের আমরা ধন্যবাদ জানাই। ধন্যবাদ সবাইকে।